মণিপুর নামে এক গ্রামে বিমল, তার বউ সরলা আর 5 বছরের ছেলে বিল্টুকে নিয়ে থাকত। বিমল গ্রামের এক পাওভাজি ঠেলায় কাজ করত, যেখানে সে পাওভাজি বানাতো আর সব এঁঠো বাসনগুলোও ধুতো। পাওভাজির মশলা আর পাওভাজি সব বিনয়ই বানাতো, কিন্তু এত খাটার পরও তার মালিক তাকে অনেক কম টাকা দিত। আরে তোমার মালিককে বলো যে এখন তো তোমার মাইনেটা একটু বাড়িয়ে দিক। প্রতিদিন শুধু 100 টাকা করে ধরিয়ে দেয়। এই সময় 100 টাকায় আর কি হয় বলো তো? দুবেলা খাবারও হয় না এই কটা টাকায়। বিট্টু এখন বড় হচ্ছে, ওর পড়াশোনার খরচা তো আছেই, বলো সেটা তো করতেই হবে। আমি কি করব বলো? কতবার মালিককে বলেছি যে আমার মাইনেটা একটু বাড়িয়ে দিন, কিন্তু প্রতিবারই উনি কিছু না কিছু বাহানা দেয়। বলে, তুই কি বা করিস পাওভাজি বানানোর জন্য? আমি তোকে আর কত টাকা দেব? ঠেলা তো আমারই, আর এই সব জিনিস তো আমি আমার টাকা দিয়েই কিনে নিয়ে আসি। এটা কিরকম কথা হলো? যদি ঠেলায় তুমি কাজ না করো তাহলে উনি জিনিস নিয়ে আসবেই বা কি করে? আজ তুমি সোজাসুজি বলে দেবে ওনাকে, এক তোমার মাইনে বাড়াতে, না হলে তুমি অন্য কোথাও কাজ খুঁজবে। সরলার কথা শুনে কাজে গিয়ে বিনয় তার মালিকের সাথে কথা বলে, কিন্তু তার মালিক প্রতিবারের মতো এবারও সেই রকমই কথা বলে। দেখুন মালিক, আর এরকম চলবে না। যদি আপনি আমার টাকা না বাড়ান তাহলে আমায় বাধ্য হয়ে কাজ ছাড়তে হবে। আরে তাহলে ছেড়ে দে না, আমাকে ধমকি দিচ্ছিস? যত টাকা আমি তোকে দিই তত টাকায় আমি অন্য কাউকেও রাখতে পারবো। এতে আমার কাজ কি আর বন্ধ থাকবে? কাজ তো সব সময় এইভাবেই চলবে। একজনকে কাজ থেকে বের করব, অন্যজন ঠিক চলে আসবে। চল বেরো এখান থেকে। বিনয়ের মালিক বিল্লু বিনয়কে কাজ থেকে বের করে দেয়। তারপর বিনয় পুরো দিন অন্য কাজের খোঁজ করে, কিন্তু সে কোথাও কাজ খুঁজে পায় না। তাই সে সন্ধ্যায় অস্থির হয়ে বাড়ি ফিরে আসে। কি হলো গো, এই রকম উদাস কেন হয়ে আছো? তোমার মালিক কি তোমার মাইনে বাড়ায়নি নাকি? এটা তো আমি আগেই জানতাম যে উনি আমার মাইনে বাড়াবে না। ওখান থেকে তো উনি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। কিন্তু তার থেকে বেশি খারাপ খবর যে আমি আর অন্য কোথাও কাজ পেলাম না। যেটুকু কাজ ছিল তাও চলে গেল। চিন্তা করো না গো, আজ কাজ পাওনি তো কি হয়েছে, কিছুদিন পর ঠিকই কাজ পেয়ে যাবে। তুমি এই রকম ভাবে ভেঙে পড়ো না তো। সরলা বিনয়কে বোঝায়। তারপর তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন বিনয় আবার কাজ খুঁজতে যায়, কিন্তু সেদিনও সে কোনো কাজ খুঁজে পায় না। এইভাবেই কিছুদিন সে কাজ খোঁজে, কিন্তু বিনয় পাওভাজি বানানো ছাড়া আর অন্য কোনো কাজ পারতই না। এই জন্য কেউ তাকে কাজেই রাখে না। জীবনে যদি পাওভাজি বানানো ছাড়া আর অন্য কিছুও কাজ শিখে রাখতাম তাহলে আর এই দিন দেখতে হতো না। যেখানেই যাই সবাই একই কথা বলে যে আমি পাওভাজি ছাড়া অন্য কিছু পারি। পাওভাজি বানিয়ে আমার ঘর চলবে না, কাজ করতে হলে অন্য কিছু কাজ শিখতে হবে। আরে এটা কিরকম কথা বলো তো? হাতের কোনো কাজ জানলে সেটা করেই কোনো মানুষ খেতে পারবে। এতদিন তো তুমি ওই মালিকের ওখানেই পাও ভাজি বানাতে, আর তাতেই ওনার এখনো চলছিল। তাহলে তুমি ভাবো, তুমি এত সুন্দর পাও ভাজি বানাতে জানো, এটাতে কি আমাদের সংসার চলবে না? আমি তো বলছি তুমি তোমার পাও ভাজির কাজ শুরু করো। তোমার হাতের পাও ভাজি সবার খুব পছন্দের, আর এই পাও ভাজি বানিয়েই তোমার দেখবে ভালোই কাজ চলবে। এই কথা তুমি ঠিক বলেছ, কিন্তু নতুন কাজ শুরু করার জন্য অনেক টাকা লাগবে। আমার কাছে অল্প কিছুই টাকা আছে। নতুন ঠেলাও কিনতে হবে, আর ঠেলার দাম তো অনেক। পাও ভাজি দোকানের জন্য যে নতুন ঠেলাগাড়ি লাগবে এমন তো কোনো কথা নেই। তুমি না কিছুদিনের জন্য একটা ঠেলাগাড়ি ভাড়া নাও, আর যদি তোমার কাজ ভালো চলে তাহলে কিছু সময় পরে ওই ঠেলাগাড়িটা আমরা কিনে নেব। আমার কাছে যা টাকা আছে সেই টাকা দিয়ে তুমি ঠেলাগাড়ি ভাড়া নাও এখন, বুঝলে? তাড়াতাড়ি গিয়ে পাও ভাজি বানানোর সব জিনিসপত্র নিয়ে এসো, তারপর কালকের বাজারে পাও ভাজি বিক্রি করতে যাব। ঠিক আছে। বিনয় গিয়ে পাওভাজি বানানোর সব জিনিস কিনে একটা ঠেলাও ভাড়া করে নিয়ে আসে। পরদিন সকালে দুই স্বামী স্ত্রী মিলে পাওভাজি বানানোর সব জিনিস গুছিয়ে ফেলে
কিছুক্ষণেই বিনয় পাওভাজি বানানোর মশলাও তৈরি করে ফেলে। ব্যাস হয়ে গেছে কাজ, বাকি কাজ তো ঠেলায় গিয়ে করতে হবে। ঠেলার ওপর পাওভাজির মশলা আর বাকি জিনিস রেখে বিনয় তার ঠেলা নিয়ে বাজারের দিকে বেরিয়ে পড়ে। বিনয়কে তো লোকেরা আগে থেকেই চিনতো, তাই তাকে বাজারে ঠেলা লাগাতে দেখে লোকেরা এমনিতেই তার ঠেলায় পাওভাজি খেতে চলে আসে। কি ব্যাপার বিনয় ভাই, আপনি কি পুরনো ঠেলায় কাজ ছেড়ে দিয়েছেন নাকি? আর কি বলবো দাদা, মালিককে মাইনে বাড়ানোর কথা বলেছিলাম, তাই উনি আমাকে কাজ থেকেই বার করে দিয়েছে। আর অন্য কেউ আমাকে কাজই দিল না। কাজ ছাড়া তো সংসার চালাতে পারবো না, এই জন্যই পাওভাজির ঠেলা খুলে ফেললাম। খুব ভালো ভাই, এমনিতেও কারো অধীনে কাজ করার থেকে নিজের কাজই শুরু করা ভালো। সে তো আপনাকে মাইনে অনেক কম দিত, এত টাকা কামানোর পরও তার মন থেকে লোভ যেত না। ভালো হয়েছে যে আপনি আপনার আলাদা ঠেলা খুলেছেন, এখন আপনার কামাইও বেশ ভালোই হবে। সৃষ্টিকর্তার ইচ্ছায় যেন এমনই হয় দাদা। ধীরে ধীরে বিনয়ের ঠেলায় গ্রাহকদের ভিড় লাগতে শুরু হয়। ওইদিকে বিনয়ের মালিকের ঠেলাও সেখান থেকে একটু দূরেই ছিল। আজ বিনয়ের মালিকের ঠেলায় কেউ যাচ্ছিল না, সব লোকেরাই বিনয়ের ঠেলাতেই পাওভাজি খেতে যাচ্ছিল। আজ সব লোকেদের কি হলো? কেউ আমার ঠেলায় পাওভাজি খেতেই আসছে না। আরে দাদা, আজ তো তাও আপনার ঠেলায় পাওভাজি খেতে আসছে, কিন্তু কাল থেকে তো তোমার ঠেলায় কেউ আসবে না। এখনো তো সবাই জানে না যে বিনয় এখন নিজের পাওভাজির দোকান খুলেছে। কাল যখন বাকি লোকরাও এই ব্যাপারে জানবে, তারাও বিনয়দার কাছে পাওভাজি খেতে চলে যাবে। পাওভাজির আসল স্বাদ তো বিনয়দার হাতেই। আপনার বানানো পাওভাজি একদম ভালো হয় না। ওই, তুই আমারই ঠেলায় দাঁড়িয়ে পাওভাজি খাচ্ছিস আর আমারই সামনে আমার বদনামি করছিস? এতই যখন খারাপ লাগে তো তুই আমার বানানো পাওভাজি খাচ্ছিস কেন? রাখ ওটা এখানে আর যা এখান থেকে। বিল্লু ওই লোকটার হাত থেকে পাওভাজির প্লেটটা কেড়ে নেয়। এ কেমন দুর্ব্যবহার! আমি তো জানতাম আপনার শুধু পাওভাজি খারাপ হয়, এখন তো দেখছি আপনার ব্যবহারও ভালো না। আমি তো আপনার ঠেলায় এই জন্য এসেছিলাম যে আপনার ঠেলায় পাওভাজি খাওয়ার জন্য কেউ ছিল না, কিন্তু আজকের পর আমি আপনার ঠেলায় আর কখনো আসবো না। ওই, তুই ধমকি দিচ্ছিস? যা, আসিস না। তুই একটা গ্রাহক আমার ঠেলায় না আসলে আমার কোনো ফারাক পড়বে না। 1-2 দিন ওর পাওভাজি খাবি, তারপর ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। দেখি কতদিন ওর ঠেলা চলতে পারে। বিল্লু ওই লোকটাকে অপমান করে তার ঠেলা থেকে তাড়িয়ে দেয়, কিন্তু তারপর থেকে তার ঠেলায় আর কোনো গ্রাহক আসে না। এইভাবেই কিছুদিন কেটে যায়। এখন তার ঠেলায় প্রতিদিনই একটাও গ্রাহক আসে না, যার কারণে সে বিনয়ের ঠেলা বন্ধ করার জন্য কিছু গুন্ডাকে ডাকে। তোরা আমার কথা ভালো করে শোন, ভয় দেখা বা মারপিট কর, বিনয়ের ঠেলা ওখান থেকে সরাতেই হবে। যখন থেকে ও ওইখানে ঠেলা লাগিয়েছে তখন থেকে আমার কাজ বন্ধই হয়ে গেছে। আর যদি তাড়াতাড়ি ওখান থেকে না সরাই তাহলে আমার কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, আমরা ওকে এমন ধমকাবো যে ও আর এইখানে ঠেলা নিয়ে আসার সাহস পাবে না। ওই দুটো গুন্ডা বিনয়কে ধমকানোর জন্য বিনয়ের ঠেলার কাছে যায়। শোন রে, কাল থেকে তোর এই ঠেলা এইখানে যেন না দেখি, আর আমরা যদি আজকের পর থেকে ঠেলা এখানে দেখি তাহলে তুই আর তোর ঠেলা বাঁচবে না, আর তোকে মেরে মেরে আমরা তোর অবস্থা খারাপ করে দেব। আপনারা কি বলছেন? আমি আপনাদের কি করেছি যে আপনারা আমাকে এইরকম ধমকি দিচ্ছেন? তোর এইসব জানার কোনো দরকার নেই যে আমি কে আর তুই আমাদের কি করেছিস। তুই শুধু এটা জেনে রাখ, আজকের পর থেকে তোর ঠেলা যেন এখানে দেখতে না পাই, না হলে এটা তোর পক্ষে ভালো হবে না। আচ্ছা, এইভাবে যে কেউ এসে আমাকে যা খুশি বলে দেবে আর আমি আমার ভালো চলা ব্যবসা বন্ধ করে দেব? আমি তো আমার ঠেলা নিয়ে কোথাও যাচ্ছি না, এখানেই আমার ঠেলা লাগাবো, যা করার করবেন। গুন্ডাগুলো পাশেই থাকা এক লাঠি নিয়ে বিনয়ের ঠেলা ভাঙতে শুরু করে। তখনই ওখানে পুলিশ চলে আসে আর ওই দুই গুন্ডাকে ধরে ফেলে। কি বড় দাদা হয়ে গেছিস নাকি? এই বেচারাকে ধমকি দিচ্ছিস? চল পুলিশ স্টেশনে, তারপর দেখাচ্ছি মজা।
আর তুমি চিন্তা করো না, তোমার ঠেলার যা ক্ষতি হয়েছে সেগুলোর সব খরচা এরাই দেবে। পুলিশ ওই দুটো গুন্ডাকে ধরে নিয়ে যায়। তারপর পুলিশ জানতে পারে ওই সব কিছু বিল্লুর কাজ ছিল। তারপর পুলিশ বিল্লুর থেকে বিনয়ের ক্ষতিপূরণের টাকা নিয়ে বিনয়কে একটা নতুন ঠেলা কিনে দেয়। আর এই কাজের জন্য বিল্লু কিছুদিন জেলও খাটে। বাবু, একটা কথা বলার ছিল। বল শিবু, কি বলবি? দেখেন, আমাদের এই হোটেলে প্রতিদিন কত লোক আসে বিরিয়ানি খাইতে, এমনকি শহর থেকেও লোক আসে। দিন দিন আপনার মুনাফা বাড়তেছে, কিন্তু বাবু এইবার আমার মাইনেটা একটু বাড়ায় দেন। ওহো, এই ব্যাপার। ঠিক আছে, চিন্তা করিস না, পরের বছর বাড়িয়ে দেব। না বাবু, আপনি গত বছরও এই একই কথা বলছিলেন, কিন্তু এই বছর এখন পর্যন্ত আমার মাইনে বাড়ান নাই। বাজারে সব কিছুর কত দাম, এইভাবে আমি আমার সংসার চালাইতে পারতেছি না। এত কম মাইনেতে কি করে চলবে? আরে আরে, ওই দেখ, গ্রাহক এসেছে। যা, তাড়াতাড়ি যা, আমরা পরে কথা বলছি। না বাবু, এখনই কথা বলুন। কালু যেমন তেমন করে শিবুকে কাজে লাগিয়ে দেয়। কালু হোটেল থেকে খুব ভালো কামাই করত, কিন্তু শিবুর মাইনে বাড়ানোর নামই নিত না। আর কালু এটা ভাবতো যে তার মেয়ে হওয়ার পর থেকে তার হোটেল ভালো চলতে শুরু করে। সন্ধে হয়ে গেছে, হোটেল বন্ধ করার সময় হয়ে যায়। শিবু সুযোগ বুঝে আবার কালুর কাছে যায় মাইনে বাড়ানোর কথা বলতে। সারাদিন খালি ঘুমোস হোটেলে, বল কি কারণে তোর টাকা বাড়াবো? বাবু, এই রকম বলবেন না। আগে এই হোটেলকে কেউ জানতোই না, আর আজ হোটেলে লাইন লেগে যায়। এই পর্যন্ত হোটেল পৌঁছানোর জন্য আমারও পরিশ্রম আছে। এই হোটেল আমার মেয়ের লাখে চলে, তুই কিছু করিসনি। শিবু খুব ভেঙে পড়ে, কেননা সে বহু বছর ধরে পরিশ্রম করেছে হোটেলটাকে এই অবস্থায় আনার জন্য। ঠিক আছে বাবু, আজ থেকে আপনি সব কিছু সামলান, আমি কাজ ছাড়তেছি। হ্যাঁ হ্যাঁ, যা যা, আমিও এটাই চাই। এমনিতেও তোর কোনো দরকার নেই আমার। প্রতি মাসে 15,000 টাকা দিতে হয় তোকে, এখন ওটাও বেঁচে যাবে। বাবু, আপনি অনেক লোভী আর কিপটে। যাচ্ছি আমি। আরে এত তাড়াতাড়ি আজ দোকানে কিছু হলো নাকি? শিবু কোনো কথা বলে না, ধীরে ধীরে উঠোনের পাশে গিয়ে বসে। চোখে মুখে তার ক্লান্তি আর অপমানের দাগ। কি গো, কিছু বলছো না যে? কালুবাবু আবার কিছু বলেছে নাকি? বলছে, অনেক কিছুই বলছে। কি বলেছে? আবার মাইনের কথা তুলেছিলে? হ্যাঁ, আর আজ বোঝাই দিছে আমি নাকি কিছুই করি নাই, সব নাকি ওনার মেয়ের ভাগ্য। আমি শুধু নাকি ঘুমাইছি। শিবুর গলা কেঁপে ওঠে, সে কথা শেষ করতে পারে না। এই কথাটা বললো যে লোকটার হোটেলে তুমি এতদিন বিরিয়ানি রান্না করলে, তোমার রান্না বিরিয়ানির জন্য ওনার হোটেল এত পপুলার, আর উনি তোমাকে অপমান করলো? আরও বলছে 15,000 টাকা দিয়ে নাকি ওনার লোকসান হয়েছে, আমারে এতদিন নাকি ফালতু টাকা দিয়ে গেছে। তারপর? আমি কাজ সাইরে দিছি। ঠিকই করেছো। কি বলছো গো, সংসার চলবে কি কইরে? অপমানের ভাত গলায় নামে না গো। তুমি পরিশ্রম করতে জানো, তোমার হাতের কাজে আমার ভরসা আছে। শিবু ধীরে ধীরে বউয়ের দিকে তাকায়। অনেক দিন পর কেউ যেন তাকে বিশ্বাস করলো। দেখবা, একদিন ওই কালুই বুঝবে বিরিয়ানির স্বাদ কোথা থেকে আসতো। পরদিন সকালবেলা শিবু বাজারে আসে কাজের খোঁজে। শিবু আশা নিয়ে এক দোকান থেকে আর এক দোকান ঘুরছে। বলছিলাম দাদা, আপনার দোকানে কাজের লোকের দরকার হবে? আমি রান্না হিসাব সব জানি। না না, লোক লাগবো না, কাজের লোক আছে।
আর তুই তো কালুর হোটেলে কাজ করতি। হ্যাঁ ছিলাম, ওইখান থেকে যারা বের করে দিছে তারে কাজে রাখলে কালুবাবু খুশি হবেন না। যা বাবা, অন্য কোথাও দেখ। শিবু মনমরা হয়ে ওখান থেকে চলে যায়। কিছু দূর একটা চায়ের দোকানে শিবু গিয়ে হাজির হয়। কাকা, এইখানে আমার একটা কাজ দেবেন? কাজ পাইলে আমার খুব উপকার হয়। কাজ জানো তো? জানি কাকা, বহু বছর হোটেলে। হোটেল বলো না, কালুবাবুর সাথে ঝামেলা করে এসেছো শুনেছি। এখানে ঝামেলা চাই না। না না, তোমাকে কাজে রাখবো না। শিবু কিছু না বলে সেখান থেকে চলে যায়। মন খারাপ নিয়ে শিবু বাড়ি ফেরে। উঠোনে শিবুর বউ রান্না করছিল। শিবুকে বাড়ি ফিরে আসতে দেখে, বুঝেছি, কোথাও হলো না, তাই তো? হ্যাঁ, কালুর নামটাই আজ আমার বোঝা হয়ে গেছে। শোনো, কাজ না পাওয়াটা হার নয়, হার হলো চেষ্টা ছেড়ে দেওয়া। কিন্তু পেটে ভাত না থাকলে সাহসও থাকে না। শিবুর বউ একটু চুপ করে ঘরে ঢোকে। সে একটা ছোট কাপড়ে বাঁধা জিনিস নিয়ে আসে। এই নাও। শিবুর বউ একজোড়া কানবালা শিবুকে দিতে চায়। এইটা কি করছো? এইটাই তো তোমার শেষ গয়না। গয়না থাকলে যদি মানুষটা ভেঙে যায়, তাহলে ওই সোনার দরকার কি আমার? আমি নিতে পারবো না। নাও, এইটা বিক্রি করো, একটা ঠেলা কেনো। ঠেলা? হ্যাঁ, তুমি যে কাজটা সবচেয়ে ভালো পারো, বিরিয়ানি বানানো। শিবুর চোখে একটু আশার আলো জাগে। দোকান দরকার নেই, নাম দরকার নেই, স্বাদ থাকলেই মানুষ আসবে। কিন্তু কালু? কালু দোকান চালায়, তুমি স্বপ্ন চালাবে? শিবু কানবালাটা হাতে নেয়। আমি কথা দিচ্ছি বউ, এই গয়না আমি আবার কিনে দেব। আমি শোনা চাই না, আমি তোমার সম্মানটা ফেরত চাই। এইদিকে কালুর বিরিয়ানির হোটেলে কালু কম টাকায় এক রাঁধুনিকে রেখেছে। কালুর এক গ্রাহক কালুর কাছে এসে বলে, দাদা, আজকের বিরিয়ানিটা একটু আলাদা লাগছে কেন? আলাদা মানে? বিরিয়ানি তো বিরিয়ানি। স্বাদটাও তো আগের মতো নেই। স্বাদ বোঝো, তুমি কি রাঁধুনি নাকি? আচ্ছা, তা কত টাকা হলো? হ্যাঁ, 200 টাকা। হ্যাঁ, 200? বিরিয়ানির স্বাদও আগের মতো নেই, আবার দামও এত। পছন্দ না হলে খাও কেন? এখানে কেউ জোর করে খাওয়ায় না। আমি তো শুধু বললাম। যাও এখান থেকে, বাজারে অনেক দোকান আছে, সেখানে যাও। আরে দাদা, এমন ব্যবহার কেন করছেন? বেরোন, আপনিও বেরোন। কম দামে খেতে চাইলে রাস্তার ঠেলায় যান। দুজন গ্রাহক সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিবু বাজারের এক কোণে ছোট্ট একটা ঠেলা নিয়ে এসেছে। হাড়ির নিচে আগুন জ্বলছে। ঢাকনা খুলতেই চারদিকে ছড়িয়ে পড়ে গরম বিরিয়ানির অসাধারণ গন্ধ। আহ, এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে? নতুন দোকান নাকি? হ্যাঁ দাদা, আজই প্রথম দিন। তা দাম কত দাদা বিরিয়ানির? 100 টাকা প্লেট। বাহ, দাম তো কমই আছে। খাইয়ে দেখুন না দাদা, ভালো না লাগলে টাকা লাগবো না। দুজন একে অপরের দিকে তাকায়। আচ্ছা দাদা, আমাদের দুজনকে দাও। তারা বিরিয়ানি খায়। আরে দাদা, এ তো সে অসাধারণ স্বাদ। শহরের বড় দোকানেও এমন স্বাদ হয় না। আচ্ছা দাদা, কাল আবার আসবো। আর বন্ধুদেরও নিয়ে আসবো। ধীরে ধীরে আরও লোক জড়ো হয়। প্লেটের পর প্লেট বিক্রি হতে থাকে। কিছুক্ষণ পর হাঁড়ি খালি হয়ে যায়। এক ফোঁটাও বিরিয়ানি বাকি নেই। বাহ, সব শেষ। প্রথম দিনই সব বিক্রি হয়ে গেছে। শিবুর মুখে বিশ্বাস আর খুশির হাসি। শিবু বাড়ি ফিরে যায়। ঘরে বসে শিবু আর তার বউ
আজকে বিরিয়ানি বিক্রির টাকা গুনছে। সবাই খুব ভালো বলছে, আজ প্রথম দিনই এত টাকা লাভ। আমি জানতাম। কি জানতে? আমার তোমার ওপর পুরো ভরসা ছিল। আজ বুঝলাম ভরসা থাকলে মানুষ ভাঙে না। রাতের খাওয়া দাওয়া সেরে তারা আজ শুয়ে পড়ে। কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো। হ্যাঁ, কাল আরো ভালো করে রান্না করব। কালুর হোটেলে আজ অদ্ভুত নীরবতা। হাঁড়ি আছে, আগুন আছে, কিন্তু গ্রাহক নেই। দিন দিন সব গ্রাহক কোথায় যাচ্ছে রে? আজ তো একজনও এলো না বিরিয়ানি খেতে। বাবু, কাল বাজারে শুনলাম। কি শুনলি? ওই ওই শিবু নাকি বাজারে বিরিয়ানি বিক্রি করতেছে, তাও আবার 100 টাকায়। এই শুনে কালুর চোখ কপালে ওঠে। কি 100 টাকায়? ও সাহস পেল কোথা থেকে? চল তো গিয়ে দেখে আসি। লুকিয়ে লুকিয়ে কালু আর বটু এক গাছের পেছন থেকে দেখে শিবুর হোটেলে কিছু গ্রামবাসী বিরিয়ানি খাচ্ছে। এই বিরিয়ানির স্বাদই আলাদা। যা বলেছেন দাদা। এইদিকে কালু রেগে বলে, এই দোকান আমি বন্ধ করেই ছাড়বো, কিন্তু কি করে? পেয়েছি বুদ্ধি। সন্ধ্যা নেমে আসে। গ্রামের কাঁচা রাস্তা ফাঁকা। দূরে একটা দুটো কুকুরের ডাক, বাতাসে নিস্তব্ধতা। শিবু একা একা খুশি মনে বাড়ি ফিরছে। কাল আবার সকাল সকাল বাজারে আসতে হবে। উপরওয়ালার দয়ায় ব্যবসাটা বেশ ভালোই চলতেছে। হঠাৎ গাছের পেছন থেকে দুজন লোক বেরিয়ে আসে, মুখে কাপড় বাঁধা। এরা ছিল কালু আর বটু। শিবু কিছু বোঝার আগেই এটাই সুযোগ বাবু। একটা লাঠির আঘাত আর একটা লাঠির আঘাত। শিবু মাটিতে লুটিয়ে পড়ে, চোখ ঝাপসা হয়ে আসে। শিবু বেহুশ হয়ে যায়। কালু আর বটু দ্রুত শিবুর ঠেলার দিকে যায়। তাড়াতাড়ি কর, কেউ আসার আগেই এখান থেকে পালাতে হবে। দুজনা ঠেলা ঠেলতে শুরু করে। এমন সময় কিছু দূর থেকে একজন লোক সব ঘটনা দেখে ফেলে। এই এই কি হচ্ছে ওখানে? চিৎকার শুনে কালু আর বটু ভয় পেয়ে যায়। বাবু, কেউ দেখে ফেলেছে। তাড়াহুড়োয় দৌড়ানোর সময় কালুর মুখের কাপড় খুলে পড়ে যায়। আরে, এ তো কালু! লোকটা পরিষ্কার চিনে ফেলে। কালু আর বটু ঠেলা ফেলে অন্ধকারের দিকে দৌড়ে পালিয়ে যায়।